হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে চলেছি বন্ধুরা। যে গল্পের টাইটেল হচ্ছে মা এবং ছেলের মধ্যে কেমন কি ঘটে গিয়েছিল ওর বাবা বেঁচে না থাকায়। এটা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো গল্পটা ভারী ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করে শুনবে না। যদি স্কিপ করে শোনো তাহলে কিন্তু একদম মজা পাবে না। তাই আমি তোমাদের সাজেস্ট করব একদম শেষ অবধি শোনো, তাহলে অনেক মজা লাগবে বন্ধুরা। তো চলো শুরু করা যাক আজকের সেই মা এবং ছেলের সেই করুণ কাহিনীটা। তো বন্ধুরা, আমার নাম অরুণা। আমার বিয়ে শাদী হওয়ার পরে আমার সন্তান যখন ঠিক বড় হয়ে গেল, তখন আমার স্বামীও চলে গেল। আমার স্বামী ডিসি অফিসে এডিএমের পিয়নের চাকরি করত। তো আমার স্বামী মারা যাওয়ার পরে এককালীন কিছু টাকাও আমরা পেতাম। সেই টাকা দিয়ে মা এবং ছেলে একরকমভাবে জীবনযাপন করতে থাকলাম। এদিকে আমাকে বিয়ে শাদী দেওয়ার পরে আমার বাবা মাও তারা একটা সময় দুজনেই চলে গেছে আমাকে ছেড়ে। আমার যেন দুনিয়াতে আর কেউ নেই, আমার আর ভাবনও নেই। আমি একদম একলা। এদিকে আমার বিয়ের পরে আমার একটা সন্তান হওয়ার পরে আমার স্বামীটা ঠিক চাকরির 10 বছর বয়সে সেও চলে গেল। বাঁচলাম আমার ছেলে আর আমি। আমার ছেলেটা কলেজে পড়াশোনা করত। ছেলেটা বেশ বড় হয়ে গেল, সাবালক হয়ে উঠল। আমি তখন বুঝতে শিখলাম যে আমার ছেলের এই মুহূর্তে খুবই প্রয়োজন, বিয়ে শাদী দেওয়া দরকার। আজকাল ছেলে পেলে নিজের ইচ্ছে কখন কি ভুলভাল করে বসে। তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার ছেলেকে একদিন বলে উঠলাম যে, আরে খোকা, তোকে তো বিয়ে শাদী দিতে হবে। তখন আমার ছেলে বলে, এই সমস্ত চিন্তা ছেড়ে দাও তো মা। বারবার বিয়ে বিয়ে করো কেন? আমার বিয়ের বয়স হয়েছে এটা আমিও জানি, কিন্তু বিয়ে করতে বড় আমার খুব বোরিং লাগে। ইচ্ছেই করে না বিয়ে শাদী করতে। চাকরি বাকরি না হলে কেমন করে বিয়ে করব? তখন আমি বললাম, আরে খোকা, তোর বাবার পেনশনের টাকা তো কোনো রকম তোর আর আমার চলেই যাচ্ছে। তো অতদিনে পড়াশোনাও কর, বিয়ে শাদী কর, চাকরির খোঁজখবর কর। তারপরে তুই চাকরি পেলে আর একটু ভালো হবে। কিন্তু বিয়ে শাদীটা সেরে নে। এভাবে সংসারে আর কতদিন আমি তোর সেবায়ত্নটা করব? কে কার কথা শোনে? ও যেন আমার কথা সহজেই করতে পারে না। আমার কাছ থেকে বিয়ের কথা বললে উঠে চলে যায়। তারপর এভাবে চলতে চলতে একদিন রাত্রে আমাকে সে ডেকে বলতেছে, শোনো মা, তুমি যে আমাকে বিয়ে বিয়ে করো, আসলে আমার বিয়ে করতে ইচ্ছে করে না কেন জানো? তখন আমি বললাম যে, কেন? তখন ও আমাকে আস্তে করে কাছে এগিয়ে এসে বলতেছে, যদি আমি তোমাকে বলি তুমি এবার আমাকে রাগ করবা না তো? তখন আমি বললাম যে, না না, তোকে রাগ করব কেন? তুই আর আমিই তো এই বাড়ির মধ্যে বাস করি। আর দেখ না, তুই আমার একটাই ছেলে। আর তো আমার কোনো সন্তানাদিও নেই, স্বামীও নেই। আবার আমিও যে বুড়ো হয়ে গেছি তা তো না। কিন্তু তোকে নিয়ে এভাবে পড়ে থাকি। তুই এখন বড় হয়ে গেছিস, মানুষ কুটু কথাকে কবে না কবে বলবে। এই জন্য বলি কি একটা বিয়ে শাদী কর। তুই তো আমার কথাই শুনিস না। তো তুই কি বলতে চাস সেটা বল। তখন ও আমারে বলে, তোমাকেই আমার খুব ভালো লাগে। তখন আমি বললাম যে, কি? হ্যাঁ, আমি তোর মা, আমাকে তো তোর ভালো লাগতেই পারে। আমাকে তো তোর ভালো লাগতে হবেই, কারণ আমি তোর মা না? আমাকে ভালো লাগলে ভালোবাসবি, সারা জীবন কাছে রাখবি, আমার সেবায়ত্ন করবি, এটাই তো তোর কাজ। তখন ও আমাকে বলে, না না, এটা তো বটেই, তবুও এক্সট্রা আরও ভালো লাগে বেশি। তখন আমি চিন্তা করলাম, খোকা তো বড় হয়েছে, আসলে মনের ভাবসাব কি বলতে চাইছে। তখন খোকারে আমি বললাম, আচ্ছা, এক্সট্রা কেমন কি ভালোবাসা রে? কি প্রেম জমেছে তোর মায়ের প্রতি তোর মনের মধ্যে? একটু বুঝিয়ে বল তো। তখন ও আমারে বলে, মা শোনো, তোমার এই কোমল ঠোঁট দুটো, এই মায়াবী চেহারা আর এই যে মেদযুক্ত কোমর, নাদুস নুদুস, এত সুন্দর পা থেকে মাথা অবধি দেখলে না আমার পরাণটা জুড়িয়ে যায়। এই জন্য কখনোই ইচ্ছেই করে না যে আমি পরের মেয়েকে ঘরে নিয়ে এসে সংসার করব। তোমাকেই আমার ভীষণ ভালো লাগে মা, জানো? কি করে যে তোমাকে ওই কথাটা বলি। তখন আমি বললাম, আরে খোকা, কোনো কথাটা বলবি? এত কথা বলতেছিস, তার মাঝখানে আবার কোনো কথাটা তোর মনের মধ্যে আটকে আছে? এটা পরিষ্কার করে বল তো। আমাকে ক্লিয়ার করে বল, কি হয়েছে? তখন ও আমারে বলে, কি হয়েছে মানে তুমি জানো না? আমি এখন বড় হয়েছি। আর তোমার কষ্ট আর আমি কতকাল এভাবে দেখব? তোমার কষ্টে তুমি কষ্টে থাকো, এটা আমি চাই না মা। তখন আমি বললাম, আচ্ছা ভালো কথা, তুই আমার সন্তান, তুই আমার কষ্ট তো সহ্য করতে পারতেছিস না আমি জানি। কিন্তু আমার কোনো কষ্ট? আমি ভাতে কষ্ট করছি না, কাপড়ে কষ্ট করছি না, টাকা পয়সায় কোনো কিছুতেই না।
আমার তো সবই একরকম চলে যাচ্ছে। তোর বাবার পেনশনের টাকায় সুন্দরভাবে তোর আর আমার লাইফটা চলে যাচ্ছে। তাহলে কষ্টটা কোথায়? কিসের কথা বলছিস তুই? আরে খোকা। তখন ও আমাকে বলে, না মা, তুমি আসলে যেটা ভাবছ সেটা না। তুমি আসল কথাটা বলছই না। তখন আমি বললাম, আচ্ছা, আসল তোর কোনো কথাটা? এত এ নিয়ে বেনিয়ে না বলে খুব টাস করে বলে দে তো খোকা। আমার এই সমস্ত প্যাঁচানো কথা ভালো লাগে না। এই কথা বলে মানে আমি একটু ঘুমটা দিলাম যে ওর মতলব জেন কেমন লাগছে। তখন খোকা আমারে বলে, মা, তোমাকে আমার খুব ভীষণ আদর করতে ইচ্ছে করছে। দেখি কাছে এগিয়ে এসো তো। এই কথা বলে খোকা আমারে এক টানে, এক ছটকায় টান দিয়ে ওর বুকের মধ্যে আমারে জড়িয়ে ধরল। ধরে আমার ঠোঁট মুখের মধ্যে লাগিয়ে খাইতে লাগল। মানে কপালে কিস করে বুকের মধ্যে আটকে ধরে রাখল। যেন ছেলে আমারে খুব ভালোবাসতে লাগল। মাকে এভাবে আর কখনোই ও ভালোবাসেনি। আমি ওর ভাবসাব দেখে মানে চুপ করিয়া আছি। দেখি পোলা আমার কি করে আজকে। ও বাবা! এরকম করতে করতে খিসবিস খিসবিস করে। এরপর যাইয়া সে আমার কানের কাছে মুখ নিয়ে বলে, মা শোনো, তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি তোমাকে কথাটা বলতে পারি। তখন আমি আসলে ওর ওই আদরের ছোঁয়া, ওরকম ভালোবাসায় আমি একটু মুগ্ধ হয়ে গেছি। আমি কেমন যেন আমার লাগতেছিল। আমি দারুণ বিষণ্ণতার সাথে ওকে বললাম, আচ্ছা খোকা, তুই বল তো কি বলতে চাইছিস? তখন ও আমারে বলে, আজকে থেকে কিন্তু তুমি আর আমি এই রুমে ঘুমাব। তুমি জানো না মা, আমি একলা শুইলে আমারে বোবায় ধরে। আমি ঘুমাইতে পারি না, রাত্রিরে আমাও করি, আমার গায়ে কেউ টাচ না করলে আমি ঠিক হইতে পারি না। কেন তুমি আমারে ওই রুমে রাখো? এখন তো বাবাও নেই, কেউ নেই। আর তোমার এই কুমারী বয়সে এই যৌবনবতী, এরকম তস্তসে যৌবন, একটা যৌবনবতী মেয়ে তুমি, জীবনে বিয়ে শাদী করলে না, আবার এভাবে পড়ে থাকলে তুমি। আর তোমারে দেখে আমি তো এখন বড় হয়েছি। আমার তো একদম ভালো লাগে না। বুঝো না কেন এটা? তখন ছেলের কথা শুনে আমি দারুণ বিষণ্ণতার সাথে অবাক দৃষ্টিতে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকলাম। যে ও বলে, কি এটা? কি বলে এটা? হচ্ছেটা কি এসব? আদেও কি তা সম্ভব? নিজের বিবেকের কাছে প্রশ্ন করতেছি। তারপরে না, তখন আমি খোকারে বললাম, এই, তোরে এত আস্পর্ধা দিছেটা কে? তুই এই সমস্ত কথা আমারে বলতেছিস, তোর মুখে কথা বাঁধল না? এই সমস্ত কথা বলতে তোর আটকায় না একদম? আমি তোর মা। তোকে কোলে পিঠে করিয়া এত বড় করে মানুষ করছি। তুই আজকে কলেজে পড়াশোনা করতেছিস। ওহ, বড্ড যুবক হয়ে গেছিস, বড় হয়ে গেছিস না? তখন খোকা আমারে বলে, তুমি আমারে যতই শাসন বারণ করন মা, তুমি যতই আমাকে শাসাও, কিন্তু এটা তোমার মুখের কথা। কিন্তু মা, ওই যে তোমাকে যেভাবে বুকের জোরে বুকের মধ্যে আগলে রেখেছিলাম, ওইটা পেয়ে তুমি অনেক খুশি হয়েছ, এটা হচ্ছে তোমার মনের কথা। সেটা তুমি কিন্তু আদেও আমার কাছে প্রকাশ করছ না। এটা আমি জানি মা। কি ঠিক বলিনি? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা। আসলে তোর বাবা আজ মারা গেছে কতটা বছর। আমি নিজের সতীত্ব বজায় রেখে তোকে লালন পালন করে বড় করতেছি। তোর বাবার পেনশনের টাকা যদি হাতে না থাকত, তাহলে তোর চিন্তা মনে হয় করাও হতো না। তোকে নিয়ে খোকা যেভাবেই হোক বিয়ে শাদির চিন্তাভাবনা একটা করতেই হতো। কারণ তোর নানা নানিও তো বেঁচে নেই। অর্থাৎ আমার বাবা মা, তারাও তো বেঁচে নেই। আমি উঠতাম কোথায় যেয়ে বলো? কি করতাম? তখন খোকা আমারে বলে, হ্যাঁ মা, সেটা তো জানি। তুমি সবকিছু বিসর্জন দিচ্ছ শুধু আমার কারণে। আর বাবার পেনশনের টাকা আছে বিধায় আমারে তুমি একদম আনন্দের সহিত এতদূর পড়াশোনা করায় আগায় নিয়ে আসছ, এটা তো বুঝছি। কিন্তু আমি তো এখন বড় হয়েছি। এই জন্য তো বলতেছি, তোমার দায়িত্বটা তো আমি এখন নিয়ে নেব। তো শুধু কি তোমার ভরণ পোষণ, কাপড় চোপড় আর খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেই আমার চলবে? তোমার আনুষঙ্গিক এভরিথিং সমস্ত দায়িত্বই আমি নিতে চাই। কথাটা কি বুঝতে পারছ? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা। আমি তো সব বুঝতে পারি। আসলে তুই যে এতক্ষণ ধরে আমারে কি বুঝাতে চাইছিস এটা আমি ক্লিয়ার বুঝে গেছি। আমারে আর বুঝাতে হবে না। কিন্তু শোন, এটা লোকজন জানলে কি হবে একবার ভেবে দেখেছিস? কেমন করে তুই আমারে এই কথাটা বললি? এই যে আমার অজান্তে তুই আমাকে ঝট করে বুকে টান দিয়ে যা করলি, মানে এটা কি ভালো হলো? তুই আমাকে কি এক মায়ের চোখে দেখে এটা করছিস নাকি অন্যরকম রূপে? তখন ও আমারে বলে, তো কেন? তুমি এটা বুঝতে পারোনি? কারণ আমি জানি তুমি এ বিষয়ে অনেক কষ্টে আছো। তখন আমি বললাম যে, কোনো বিষয় রে? তখন ও বলে, মা, তুমি আবারও না বোঝার ভান করছো কেন?
কেন আমি তোমারে জড়িয়ে ধরছি, আদর করছি, নিশ্চয়ই তোমার মনের মধ্যে দোলা দিচ্ছে। তোমার ভালো লাগছে, কিন্তু এটা তোমার প্রকাশ, তুমি প্রকাশ করছো না। কিন্তু মা, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারি। তোমার মন অনেক কিছু চাইছে, কিন্তু তুমি লজ্জায় পড়ে আছো। শোনো মা, এই সমস্ত চিন্তা ছেড়ে সোজা আমি তোমাকে যে প্রস্তাবটা করছি, আজকে বা কালকের থেকে তুমি আর আমি একই রুমে কিন্তু ঘুমাব। আর রুমে দুজনে থাকব না। কি রাজি আছো তো? তখন ওর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে ওর যেটা মতলব ও ওটা করেই ছাড়বে। কিন্তু আমি তো ওকে এটা না করতে পারতেছি না। নিষেধ করলেও যদি আবার মানে ও রাগ করিয়া আমারে ফেলে কোথায় চলে যায়, তাহলে আমার জীবনে তো সবই বৃথা। আমি কারে ধরে থাকব? ও আমার একমাত্র সন্তান, বড় আদরের। এটা ভেবে ওকে বললাম, আচ্ছা তুই আমাকে একটা দিন একটা রাত সময় দে, আমি একটু ভেবেচিন্তে দেখি। আর তুই আমার সাথে যে ধরনের আচরণ করছিস, এটা যেন আর কোনো ব্যক্তি না বুঝে না জানে। কোনো মানুষের সামনে এ ধরনের করবি না খোকা। তখনও বল, ঠিক আছে মা, তুমি যেটা বলছো তোমাকে আমি সময় দিলাম। আর আমি কি এতই পাগল যে আমি মানুষের সামনে তোমার সাথে এ ধরনের কথা বলা, আলাপ আলোচনা করব বা এ ধরনের ব্যবহার আচরণ করব? তুমি এ নিয়ে চিন্তা করো না। কিন্তু আমি তোমাকে যেটা বললাম এটা তোমার মাথায় রাখো। ঠিক কালকে সন্ধ্যায় আমি তোমাকে কিন্তু জিজ্ঞেস করব। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করিয়া ও শুয়ে পড়ল। আমি আমার রুমে আবারও সেপারেট হয়ে শুয়ে পড়লাম। কিন্তু শুয়ে আমার আর ঘুম আসতেছে না। যে ছেলে আমারে কি বলল, এটা কি আদৌ সম্ভব? কেমন হয়? আবার এদিকে ভাবতেছি, আমার স্বামীটা আজ 10 বছর নেই আমার কাছে। জীবনে স্বামীর শোক আর সবকিছু বিসর্জন দিলাম। দুনিয়াতে আর বাঁচব কতকাল? আসলে স্বামীর সাথে যে একটা সম্পর্ক, একটা স্ত্রীর, তার কাছে যে চাওয়া পাওয়া, সেটার থেকে একদম আমি বিতাড়িত হলাম। মানে আমার জীবনে কোনো কিছু আশায় পূরণ হল না। আর ছেলে যেটা আমাকে প্রপোজ করছে, আচ্ছা ওর সাথে যদি আমি ওর কথায় রাজি হয়ে যাই, এটা তো আমাদের 4 দেয়ালের মধ্যেই। মা এবং ছেলে, কেউ তো বুঝবে না। তাহলে কি আমি রাজি হয়ে যাব? এটা আমি নিজের মনের কাছে প্রশ্ন করছি এবং অ্যান্সার খুঁজে বারবার বের করছি। কিন্তু আমার মন বলে, হ্যাঁ তুই রাজি হয়ে যা। তাছাড়া তুই কি করবি? এতটা পথ পেরিয়ে আসছিস। এ বয়সে এই ছেলেকে রেখে তুই কোথায় আবার বিয়ে শাদী করে যাবি? তোর ছেলে যেটা বলছে তুই রাজি হয়ে যা। এটাও মনের মধ্য থেকে আমাকে উত্তর দিয়ে দেয়। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, রাতটুকু পোহাক। কালকে আমি ওকে, ও যদি জিজ্ঞেস করে আমি নিজ থেকে বলবো না। ও যদি নিজে থেকে আমাকে প্রশ্ন করে তাহলে আমি যে কোনো ভাবে হ্যাঁ বলে দেব। তারপরে এই ভেবে কোল বালিশটা জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু যতই চেষ্টা করি আমার আর ঘুম আসে না। রাত 1টা বাজে, 2টা বাজে, এভাবে উদ্বিপট ছটফট ছটফট করতে করতে খুব ঘুমানোর চেষ্টা করতেছি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরটা পুরো অন্ধকার। তখন আমার মনের মধ্যে আরও চিন্তা জর্জরিত হচ্ছে। গা অস্থির হয়ে যাচ্ছে। শরীরটা ঘেমে গরমে। তারপরে নানা রকম চিন্তাভাবনা করতেছি। মানে আমি দেখতে শুনতে অনেক মোটাসোটা হিষ্টপুষ্ট। আর স্বামী নেই তো কোনো আরামায়েশে, কোনো কষ্ট নেই, আরও খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি। কোমরে অনেক চর্বি ধরে গেছে। ফর্সা গর্তযুক্ত সবকিছু। মানে অনেক কিছু আমার ভালো। সবাই বলে, আমার ছেলেও বলে আমার কোমর ঠোঁট দুটো নাকি খুবই আকর্ষণীয়। ওর নাকি খুব ভালো লাগে আমার মায়াবী চেহারাটা। এই জন্য আমাকে বারবার এত আদর করতে ইচ্ছে করছে ওর। এটা আমি বুঝতে পেরে ওকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি না। তো কাল ওকে আমি এটা জানিয়ে দেব। এই বলে আবারও এভাবে ট্রাই করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হল। তারপরে আমি রান্নাবান্না সেরে ওকে খাইয়ে দিলাম। ও কলেজে বের হয়ে চলে গেল। আমাকে বলল যে, মা তুমি আমাকে 500 টাকা দাও তো। তখন আমি বললাম, আরে খোকা, আজ আবার 500 টাকা একবারে চেয়েছিস কেন? এত টাকা কি করবি? তুই তো কলেজে যাওয়ার সময় প্রত্যেক দিন 100 টাকা চাস আমার কাছে। তখন ও আমারে বলে, সেটা তুমি বুঝবা না। আমি আজকে বাসায় ফিরি তারপর বুঝিয়ে দেব। তখন ওর কথা নাই না করে আমি ওকে 500 টাকা বের করে দিলাম। ও টাকাটা নিয়ে সোজা কলেজে চলে গেল। তারপরে বিকেলে কলেজ থেকে বাসায় ফিরল। আমি এদিকে একটু সকাল সকালে রান্না চড়িয়ে দিছিলাম। চুলার পিঠে বসে আছি। ও আমারে গেট থেকে ঢুকেই বলতেছে, সুন্দরী বুড়ি, সুন্দরী বুড়ি। তখন আমি হেসে দিয়ে বলছি, ও পোলা আবার আজকে কারে এই নামে ডাকে? আমি উত্তর নিচ্ছি না।
তারপরে ওর হাতে একটা ব্যাগ ও দাঁড়িয়েই আছে আমার পিছনে। বলতেছে, এই সুন্দরী বুড়ি, তোমারে আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? তখন আমি হেসে দিয়ে বলছি, বাবা, তোমার মনে আজ এত রং লাগছে? আমি আবার সুন্দরী বুড়ি হলাম কি করে? তখন আমারে ও পিছন থেকে জড়িয়ে ধরে বলে, শোনো, তোমারে আজকে থেকে আমি সুন্দরী বুড়ি বুড়িই ডাকব, কারণ তুমি আসলেও অপরূপ সুন্দরী। তোমাকে দেখলে আমার আর ধৈর্য সয় না। অনেক আদর করতে ইচ্ছে করছে। তো কি ডিসিশন নিলি আগে বলো, তারপর ব্যাগটা হাতে নাও। তখন আমি চুলার দিকে খড়ি তাক করে দিতে দিতে বলছি, ওদিকে মুখ ফিরে, জানি না যাও তো। তখন ও আবার বলে, না না, আমি যাব না। কালকে গত রাত্রে তোমাকে একটা প্রশ্ন করছিলাম, তুমি আজকে উত্তর দিতে চাইছ, কিন্তু আমাকে বলছিলে আগে বলো। তখন আমি আবারও মাথা নিচু করে বললাম, হ্যাঁ যাও হয়েছে তো। এই কথা বলার পরে খোকা যেন পিছন থেকে আমায় ওঠে বলতেছে, আচ্ছা সুন্দরী বুড়ি, বুঝতে পারছি তুমি রাজি হয়ে গেছ। লক্ষ্মী সোনা, আমার এদিকে আসো। তখন আমি লজ্জায় আমি যেন নতুন করে আজকে ওর দিকে তাকাতে শুরু করলাম। ওদিকে মুখ ফিরে দেখি ওর হাতে একটা ব্যাগ। কিছু একটা আনছে ব্যাগের মধ্যে। তখন আমি বললাম, এটার মধ্যে কি আনছো? তখন ও আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এইটা আমি যা কিছু আনছি এটা আজকে নিজে পরিধান করে আমার সামনে আসবে, আমাকে দেখাবে। তো আমি তখন বললাম, এটা কখন দেখবে তুমি? তখন ও বলছে, রাতে খাওয়া দাওয়ার পর যখন ঘুমাইতে যাব। আজকে তো তোমার আর আমার শোয়ার জায়গা একটা রুমে। তখন ঠিক তুমি ড্রেসিং টেবিলের সামনে যেয়ে গ্লাসের সামনে দাঁড়িয়ে সুন্দর করে এগুলা পরিধান করবে, করে আমাকে দেখাবে। আমি এই রূপেই, এই সাজসজ্জার মধ্যে তোমাকে আমি দেখতে চাই। কি রাজি তো? তখন ওর কথা শুনে আমি মাথা নেড়ে ওকে উত্তর দিলাম। তারপরে ব্যাগটা হাতে নিয়ে আমি খুললাম না যে কি বানছে পরে দেখব। এখন আমি রান্নাবান্না কাজে ব্যস্ত আছি। যাই হোক, আমি ব্যাগটা ঘরে রেখে দিয়ে আসলাম। রেখে দিয়ে রান্নাবান্না সেরে ও ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলে একটু ঘুরতে বের হল। আর আমি রান্নাবান্না সেরে সন্ধ্যা হলো ঘরে উঠলাম। তারপরে সন্ধ্যার পরে ও বাসায় ফিরল। ওকে বললাম, হ্যাঁ রে খোকা, খাওয়া দাওয়া করে নে। ও বলছে, হ্যাঁ সুন্দরী বুড়ি, এই তো আসছি। তোমার হাতের আজকে রান্না আমি খাবো এবং আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। এই বলে খোকা আমার পাশে এসে বসল। কিন্তু এতদিন কোনোদিন আমার পাশে এভাবে বসে না। আমি একটা কথা বললেই ও সেনসেন করে উঠে চলে যেত, আজ বড় আহা কাছে যেন চুম্বকের মতো আগিয়ে আসতেছে। আমি তো বুঝতেই পারছি ওর মতলব, ওর ভাবসাব, আসলে ওর মনের মধ্যে আজকে কি চলছে এসব। খাওয়া পরে খোকা পাশে বসে আমি ভাত দিলাম, ও অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমাকে গালে তুলে খাইয়ে দিল। আর আমার দিকে একজিনে তাকিয়ে আছে। আমি এত না করছি ও ছাড়ে না। বলছে, উহু, আমার হাতের খাওয়া আজকে তোমাকে খেতেই হবে সুন্দরী বুড়ি। মানে ও যেন আর আমাকে মা ডাকা ছেড়ে দিল। মা বলে ডাকছেই না, শুধু সুন্দরী বুড়ি আর সুন্দরী বুড়ি বসেই ডাকছে। আর ওর হঠাৎ করে এই নতুন ডাকে আমার খুব ভালো লাগছে। কিন্তু এই ডাকটাও কোথা থেকে পেল? এটাও আমি ওকে প্রশ্ন করব ভেবে হঠাৎ করে খাওয়া শেষে প্রশ্ন করলাম, আচ্ছা খোকা, তুই আমাকে হঠাৎ করে এই সুন্দরী বুড়ি বলে ডাকছিস কেন রে? এই ডাকটা তুই কোথায় পেলি? তখন ও আমাকে বলে, মা শোনো, আমি যখন ছোট ছিলাম বাবা এভাবে অফিস থেকে ফেরার পথে ব্যাগের মধ্যে অনেক ফলমূল, খাওয়া দাওয়া এগুলা নিয়ে এসে গেট থেকে তোমাকে সুন্দরী বুড়ি বলে, সুন্দরী বুড়ি বলে ডাকছে। এটা আমি একদিন দুদিন কয়েকদিন করে ফলো করছি, শুনছিলাম। সেই স্মৃতিটা আমার মনের মধ্যে আমি ধরে রাখছি। কিন্তু তুমি ভুলে গেছ। তখন আমি বললাম, ওহ মাই গড, হ্যাঁ হ্যাঁ, তোর বাবা তো আমাকে এভাবেই ডাকত, কিন্তু আমার তো এটা মনেই নেই রে বাবা। তখন ও বলে, হ্যাঁ, এই তোমার ভালোবাসা বাবার প্রতি। ভুলে গেছ? 10টা বছর অতিবাহিত হয়ে গেছে, বাবার আদর যত্ন সোহাগ স্মৃতি সব মন থেকে মুছে ফেলছ। তখন আমি বললাম, হ্যাঁ আসলে তোর বাবার সবকিছু মনে করলে কি আর আমি থাকতে পারতাম বলো? সবকিছু ভুলেই তো সুন্দরভাবে বেঁচে আছি রে তোকে নিয়ে। তা নইলে যে আমিও থাকতাম না। আর মানুষ যদি পিছনের পুরনো স্মৃতি ধরে রাখে, সে মানুষ কখনো সঠিকভাবে বাঁচতে পারে না রে খোকা। তখন ছেলে বলে, হ্যাঁ এটা বড় বুদ্ধিমত্তার কথা বলছ তুমি। কিন্তু শোনো মা, ওই যে বাবা সুন্দরী বুড়ি বলে ডাকছ, এই জন্য আমি তোমারে সুন্দরী বুড়ি বলেই ডাকছি। তুমি কি আমার কথা মাইন্ড করছ? তখন আমি বললাম, না রে।